সুপ্রিয় দর্শক শ্রোতা, যুদ্ধ পরিধি ভেঙে আবারও ইসরায়েল, ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলছে হামলা পাল্টা হামলা। ইতিমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহ নজিরবিহীন হামলা চালিয়েছে এবং এর মধ্যে তারা 103টি অভিযান পরিচালনা করেছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বয়কট করে সভাকক্ষ ছেড়ে গিয়েছে ইরান। এই সভাকক্ষ ছেড়ে যে নতুন করে কি এই হামলা পাল্টা হামলা চালিয়ে যাওয়া উচিত ইরানের? এই সম্পর্কে আপনার মতবাদ কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম বিস্তারিত। ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহ নজিরবিহীন হামলা, 24 ঘন্টা 103 অভিযান। আর বিস্তারিত জানিয়ে দিব। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বয়কট করে সভাকক্ষ ছাড়লো ইরান। এদিকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের। যদি ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ না করতাম তাহলে আমরা তেল শূন্য হয়ে পড়তাম, বলল ট্রাম্প। মস্কোমুখী ইউক্রেনের 84 ড্রোন ভূপাতিত করেছে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। হরমুজ প্রণালী তেহরানের তত্ত্বাবধানে পরিচালিত হবে, ইরান প্রধান আলোচকের দাবি। ইরানের চেয়ে তুরস্কের ইসরায়েলে বড় হুমকি, হিব্রু সংবাদপত্রের প্রতিবেদন। এবং সর্বশেষে জানিয়ে দিব, চুক্তি না মানলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহ নজিরবিহীন হামলা, 24 ঘন্টা 103 অভিযান। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গত 24 ঘন্টা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে 100টির বেশি সামরিক অভিযান চালানোর দাবি করেছে। হিজবুল্লাহর মিডিয়া শাখার এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ধারাবাহিক ওই হামলার সংখ্যা 103-এ পৌঁছেছে বলে জানানো হয়েছে। গত 24 ঘন্টা ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে সরাসরি সম্মুখ যুদ্ধে এক ইসরায়েলি সেনা নিহত বা একটি মেরকাবা ট্যাঙ্ক ধ্বংস করার দাবি করেছে হিজবুল্লাহ। জানা গিয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে ব্যাপক রকেট হামলা চালানো হয়েছে বলে, যার ফলে আফার গ্যালি অঞ্চলে মিতলা পাশুতে সাইরেন বেজে উঠেছে। ইসরায়েলি সূত্রগুলো জানিয়েছে লেবানন থেকে বিপুল সংখ্যক রকেট নিক্ষেপ করা হয়েছে। একই সঙ্গে ইসরায়েলি সামরিক স্থাপনার উপর লক্ষ্যভিত্তিক হামলা জোরদার করেছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি দাবি করেছে একই শহরের পূর্বে এলকিয়াম এবং টিপিন ঘাঁটি এবং হাইফা শহরের জেব এয়ার ডিফেন্স ঘাঁটিতে নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এছাড়া একটি ইসরায়েলি মেরকাবা ট্যাঙ্ক সম্পূর্ণ ধ্বংস করার কথা জানানো হয়েছে। সীমান্তবর্তী এলাকাগুলোতে সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। দক্ষিণ লেবাননের ময়সবাত এবং কান্তার উচ্চভূমির মধ্যবর্তী স্থানে আরেকটি মেরকাবা ট্যাঙ্কে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। একই সঙ্গে নাকুরা এলাকায় ইসরায়েলি সেনাদের সঙ্গে কাছাকাছি দূরত্বে সরাসরি সংঘর্ষ এবং ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে। এদিকে উত্তর সীমান্তে চাপ বাড়াতে থাকা ইসরায়েলি বাহিনীর অতিরিক্ত সেনা মোতায়েন অনুরোধ করেছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বয়কট করে সভাকক্ষ ছাড়লো ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে নতুন করে তীব্র হুমকি দেওয়ার পর সুইজারল্যান্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় শান্তি আলোচনা বয়কট করে সভাকক্ষ ত্যাগ করে বের হয়ে গেছে ইরানের প্রতিনিধি দল। ইরানি প্রধান আলোচক এবং দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ আনুষ্ঠানিকভাবে এই আলোচনা বর্জনের কথা নিশ্চিত করেছেন। নিজের দেশের অবস্থান পরিষ্কার করে গালিবাফ বলেন, আমাদের নির্দিষ্ট কিছু মূলনীতি রয়েছে এবং পর্যন্ত আমরা কখনোই আমেরিকানদের সঙ্গে একই টেবিলে বসে সরাসরি সংলাপে অংশ নিতে চাইনি। মধ্যস্থকারীদের বিশেষ অনুরোধে ইরান কেবল পরোক্ষ আলোচনায় অংশ নিতে রাজি হয়েছিল। গালিবাফ বলেন যে, আলোচনার মাঝপথে আমি জানতে পারি যে ট্রাম্প আমাদের মহামান্য রাষ্ট্রপতি আমাদের প্রতিনিধি দল এবং একই সঙ্গে ইরানের মূল ভূখণ্ডে নতুন করে সামরিক হামলা চালানোর তীব্র হুমকি দিয়েছেন। এই খবর পাওয়ার পরপরই তিনি মার্কিন প্রতিনিধি দলের প্রধান এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কাছে তীব্র প্রতিবাদ জানান। ইরান স্পিকার মার্কিন প্রেসিডেন্ট স্পষ্টভাবে মনে করে দেন যে ট্রাম্পের ওই ধরনের কাণ্ডজ্ঞানহীন বক্তব্য দেশের মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক শান্তি চুক্তির শর্তগুলিকে সরাসরি লঙ্ঘন করে। তিনি জেডি ভ্যান্সকে উদ্দেশ্য করে সভাকক্ষে বলেন যে, আমি ভ্যান্সকে বলেছিলাম যে আমরা এখানে আলোচনা টেবিলে বসে আছি এবং আমাদের স্বাক্ষরিত সমঝোতার প্রথম ধারা অনুযায়ী যে কোনো পক্ষকে হুমকি দেওয়া সামরিক বল প্রয়োগ সম্পূর্ণ নিষিদ্ধ, কিন্তু আপনাদের প্রেসিডেন্ট আজকে নতুন করে আমাদের হুমকি দিয়েছেন। তিনি আরো যোগ করেন যে, আপনাদের জেনে রাখা উচিত যে ইরান কখনোই কোন ধরনের হুমকি বা চাপের মুখে নথি স্বীকার করে আলোচনা পরিচালনা করে না। এই ঘটনার পরপরই ইরানের সম্পূর্ণ প্রতিনিধি দল তাৎক্ষণিকভাবে বৈঠকটি সমাপ্ত ঘোষণা করে আলোচনা টেবিল থেকে একযোগে উঠে দাঁড়ায় এবং সভাকক্ষ ত্যাগ করে। গালিবাফ স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে, আমরা আলোচনা শেষ করে বৈঠক থেকে বের হয়ে এসেছি এবং সেখানে আর কখনো ফিরে যায়নি। পরবর্তী মার্কিন প্রতিনিধি দল মধ্যস্থতায় উপস্থিত আরেকটি জরুরি বৈঠক বসার জন্য জোরালো আকুতি জানালেও তেহরান ওয়াশিংটনের সেই প্রস্তাবটি সরাসরি নাকচ করে দেয়।
ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের। ভারতের বিরুদ্ধে সরাসরি সামরিক সংঘাত বা যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। দিল্লির পক্ষ থেকে ঐতিহাসিক সিন্ধু নদ জল চুক্তি স্থগিত করার পর উদ্ভূত পরিস্থিতি তিনি এই কড়া অবস্থান ব্যক্ত করেছেন। পাকিস্তান টেলিভিশন চ্যানেলে এআরকে নিউজকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সরাসরি ঘোষণা করেন যে যেই মুহূর্তে আমরা অনুভব করব যে আমাদের জাতীয় নিরাপত্তা এবং পানি আমাদের জাতীয় নিরাপত্তারই অংশ হুমকিতে পড়েছে, আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধে যাব অবশ্যই। তিনি আরো দাবি করেন যে ভারত যদি অত্যন্ত উদ্বেগজনক গতিতে পাকিস্তানে পানি সরবরাহ ব্যাহত করার কোনো পদক্ষেপ নেয় এবং ইসলামাবাদ যদি এর সুনির্দিষ্ট প্রমাণ পায় তবে সামরিক ব্যবস্থা নেওয়ার বিষয়টি অবশ্যই বিবেচনা করা হবে। পাকিস্তানের পক্ষ থেকে এমন উস্কানিমূলক মন্তব্য মূলত গত এপ্রিল মাসে পহেলগাম ঘটিয়ে যা একটি ভয়াবহ সন্ত্রাসী হামলা যে ধরে এসেছে। ওই হামলায় 26 জন মানুষ নিহত হওয়ার পর ভারত সরকার 1960 সালে ঐতিহাসিক সিন্ধু নদ জল চুক্তিটি দৃঢ়ভাবে স্থগিত ঘোষণা করে। ভারতের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে পাকিস্তান যতক্ষণ না তাদের সীমান্ত পারের সমস্ত সন্ত্রাসী নেটওয়ার্ক এবং অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস করতে নির্ভরযোগ্য এবং দৃশ্যমান পদক্ষেপ নেবে ততক্ষণ পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। বিশ্ব ব্যাংকের মধ্যস্থতা হওয়া ওই ঐতিহাসিক চুক্তির নিয়ম অনুযায়ী পাকিস্তান সাধারণত সিন্ধু অববাহিকার প্রায় 80% পানি তাদের কৃষিকাজের জন্য ব্যবহার করা আইন অধিকার পেয়ে থাকে। বর্তমান দেশের ভেতর তীব্র অবস্থার কারণে পাকিস্তানের বিশাল ফসলের জমি মারাত্মক হুমকির মুখে পড়েছে। যদি ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ না করতাম তাহলে আমরা তেল শূন্য হয়ে পড়তাম, বললেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট স্বীকার করেছেন যে ইরানের সঙ্গে আলোচনা এবং যুদ্ধের অবসান ঘটানো ছাড়া তার সামনে আর কোনো বাস্তব বিকল্প ছিল না। পাঁচটি আরো জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্সিসকে দেওয়া এক সাক্ষাৎকারে আবারও ইরানের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত থাকলে বিশ্বব্যাপী তার সরবরাহে সংকট সৃষ্টি হওয়ার আশঙ্কা তৈরি করেছিল। তিনি বলেন, আমরা যদি ইরানে বোমাবর্ষণ অব্যাহত রাখতাম তাহলে এখনই হরমুজ পানি পুরোপুরি বন্ধ হয়ে যেত। ট্রাম্প আর বলেন, পুরো প্রণালীটি মাইনফ্রিতে অচল করে দেওয়া হতো এবং বিলিয়ন ডলারের জাহাজগুলো উপর দিয়ে ক্ষেপণাস্ত্র উড়ে বেড়াতো। তখন এসব জাহাজ আর চলাচলে সাহস করতো না এবং আমরা মাসের পর মাস কোনো তেল পেতাম না। যেসব মার্কিন সমালোচক মনে করেন যে ইরানের বিরুদ্ধে আরো কঠোর অবস্থান নেওয়া উচিত ছিল, যুদ্ধ চালিয়ে যাওয়া উচিত ছিল, তাদের জবাবে ট্রাম্প বলেন, আরো কঠোর হওয়ার একমাত্র উপায় হলো 2-3 সপ্তাহে সেখানে গিয়ে বোমাবর্ষণ চালিয়ে যাওয়া, কিন্তু তাতে আমাদের কি লাভ হতো? হরমুজ খুলে তো না। তিনি আরো বলেন, আমরা মাসের পর মাস তেল পেতাম না, যতক্ষণ বোমাবর্ষণ চলতো ততক্ষণ এই পণ্যের কার্যকর বন্ধই থাকতো আর দেশ বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার কারণ হতে পারত। মস্কোমুখী ইউক্রেনের 84 ড্রোন ভূপাতিত করেছে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। মস্কোর মেয়র সিগডেভ সেভিনান জানিয়েছেন, ইউক্রেনের বেসামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে হামলা জোরদার করার প্রেক্ষাপটে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী রাজধানী মস্কোর দিকে আসা 84টি ড্রোন ভূপাতিত করেছে। মস্কোর ওই কর্মকর্তা স্থানীয় সময় রাত 3টা থেকে টেলিগ্রামে একাধিক পোস্টে জানান যে রাতভর মস্কো থেকে অগ্রসর হওয়া ইউক্রেনের মানববিহীন আকাশযান রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুলি করে নামিয়েছে। হামলার সময় মস্কো অঞ্চলের কয়েকটি বিমানবন্দর রুশ বিমান চলাচল কর্তৃপক্ষ সাময়িকভাবে ফ্লাইট চলাচলের বিধিনিষেধ আরোপ করে। কর্তৃপক্ষ তাৎক্ষণিক কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর দেয়নি। সোভিয়েত টেলিগ্রাম লিখেছেন, জরুরি সেবা বিভাগের বিশেষজ্ঞ ড্রোনের ধ্বংসবিশেষ পড়ার স্থানগুলো নিয়ে কাজ করছেন। 2022 সাল থেকে চলমান সংঘাতের মধ্যে মস্কো এবং রাশিয়ান অন্যান্য অঞ্চলে ইউক্রেন ড্রোন হামলার ঘটনা ক্রমশ বেড়ে চলছে। গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘোষণা করেছিলেন যে কিয়েভে উন্নত সংস্করণ ড্রোন ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে অবস্থিত তেল শোধনাগারে লক্ষ্যবস্তু হামলা করেছে। হরমুজ তেহরানের তত্ত্বাবধানে পরিচালিত হবে, বললেন ইরানের প্রধান আলোচক। ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ আবারও বলেছেন যে হরমুজ প্রণালী তেহরানের অধীনে পরিচালিত হবে। ইসলামী প্রজাতন্ত্র উপর মার্কিন ইসরায়েলের যুদ্ধ শেষ করার লক্ষ্যে অনুষ্ঠিত আলোচনার পর তিনি ওই মন্তব্য করেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে। আইআরএন তথ্য মতে আলোচনা থেকে ফিরে গালিবাফ বলেন, হরমুজ প্রণালী আর কখনো তারা যুদ্ধ পূর্ববর্তী অবস্থায় ফিরে যাবে না এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি ইসলামিক প্রজাতন্ত্র ইরানের অধীনে পরিচালিত হবে। শুধু তাই নয়, গালিবাফের টেলিগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে তিনি বলেন, সুইজারল্যান্ডের বিলাসবহুল রিসোর্টে গার্বনে অনুষ্ঠিত আলোচনায় ভালো সাফল্য অর্জিত হয়েছে। তিনি বলেন, আমার মতে ওই সফরে ভালো সাফল্য এসেছে, বিশেষ করে প্রণালী বিষয়ক আলোচনা, লেবানন আলোচনা, তেল ছাড়ের প্রশ্ন এবং জব্দকৃত তহবিল ছাড়ের বিষয়টিও। মধ্যপ্রাচ্যকে গ্রাস করা সংঘাতের অবসানের লক্ষ্যে গত রোববার সুইজারল্যান্ডের প্রথম দফা আলোচনার পর ইরান এবং যুক্তরাষ্ট্র সোমবার গুরুত্বপূর্ণ নৌঘাটটি খুলে রাখতে এবং লেবানন যুদ্ধ শুরু করতে যোগাযোগ ব্যবস্থা স্থাপনের সম্মত হয়েছে বলে মধ্যস্থিকেরা জানান।
ইরানের চেয়ে তুরস্কের ইসরায়েলে বড় হুমকি, বলল হিব্রু সংবাদপত্র। মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ তুরস্ক বর্তমানে ইসরায়েলের জন্য চিরবৈরী দেশ ইরানের চেয়েও বড় এবং গভীর দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ তৈরি করেছে বলে দাবি করেছে ইসরায়েল একটি প্রভাবশালী সংবাদপত্র। ইসরায়েলি দৈনিক পত্রিকা মারিবে প্রকাশিত এক বিশেষ সাময়িক বিশ্লেষণে আঙ্কারার ওই নতুন শক্তির দিকটি বিশদভাবে তুলে ধরা হয়েছে। ওই নিবন্ধে বিশ্বব্যাপী মনে করে দেওয়া হয়েছে যে তুরস্ক বর্তমানে আন্তর্জাতিক সামরিক জোট ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সশস্ত্র বাহিনী অধিকারী। এর পাশাপাশি দেশটির নিজস্ব প্রযুক্তি তাদের জাতীয় প্রতিরক্ষা খাতের প্রায় ৮০% চাহিদা পূরণ স্বনির্ভরতা অর্জন করতে সক্ষম হয়েছে, যা তাদের সামরিক শক্তিকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী তুরস্কের নিজস্ব অস্ত্র উৎপাদন শিল্পের এই বৈপ্লবিক অগ্রগতি এবং অত্যাধুনিক সামরিক প্রযুক্তির দ্রুত বিকাশ মধ্যপ্রাচ্য এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলে আঙ্কারার কৌশলগত অবস্থানকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী করেছে। তুর্কি সামরিক বাহিনীর ওই অভাবনীয় আধিক্য এবং নিজস্ব প্রযুক্তির ব্যবহারে তাদের আঞ্চলিক প্রভাব বিস্তারে বড় ধরনের ভূমিকা পালন করেছে। ইসরায়েলি সংবাদপত্র এই বিশেষ ভূরাজনৈতিক পর্যালোচনা থেকে স্পষ্ট যে দেশটির নীতি নির্ধারকেরা এখন তাদের প্রথাগত আঞ্চলিক নিরাপত্তা ভাবনার পাশাপাশি আঙ্কারা ওই ক্রমবর্ধমান সামরিক প্রভাব এবং সক্ষমতা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করেছেন। চুক্তি না মানলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের। ইরান যদি ওয়াশিংটনের সাথে হওয়া সাম্প্রতিক চুক্তি সঠিকভাবে মেনে না চলে তবে কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা করবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সাংবাদিকদের মুখোমুখি তিনি জানান, ইরান যদি তাদের প্রতিশ্রুতি রক্ষা না করে অথবা সঠিক আচরণ না দেখায় তবে তিনি যা করার তাই ঠিক তাই করবেন। গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি অন্তর্বর্তীকালীন চুক্তিতে স্বাক্ষর করেন। এর আগে ৩ মাস আগে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথভাবে ইরানে হামলা চালিয়েছিল। জবাবে ইরান ও ইসরায়েলের মার্কিন ঘাঁটি থাকা পারস্য উপসাগরীয় দেশগুলিতে পাল্টা আক্রমণ চালায় এবং তীব্র সংঘাতের পর দেশে একটি সমঝোতা পৌঁছাতে বাধ্য হয়। প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার স্পষ্টভাবে উল্লেখ করেছেন, চুক্তির আওতায় ইরানের যে অবরুদ্ধ বা আটকে থাকা অর্থ ছাড় করা হচ্ছে তা দিয়ে তাদের যুক্তরাষ্ট্রের কাছ থেকে একচেটিয়া খাদ্য সামগ্রী কিনতে হবে। নিজের দেশটির অর্থনীতিকে চাঙ্গা করার কৌশল হিসেবে ট্রাম্প জোর দিয়ে বলেন, ইরানের ৯,১০,০০,০০০ মানুষের জন্য জরুরি ভিত্তিতে খাদ্যের প্রয়োজন মেটাতে এই অর্থ শেষ পর্যন্ত আমেরিকাতে কৃষকদের পকেটে ফিরে আসবে।